মাহবুবের নিতু, লেখিকা ত্রিধা আনিকা, পর্ব 17। তোমার কেন মনে হলো আমি এখন মাহবুবের কথা বলবো? এমনি মনে হলো চাচি। আফরোজা নিতুর ঠান্ডা কণ্ঠস্বরে এতটা অবাক হলেন যে সামান্য কেঁপে উঠলেন। মেয়েটা এতটা শক্ত হয়ে গেছে কি করে? এমন তো নয় এই শক্ত নিতুকে মাহবুব ভাঙতে পারবে না কোনো দিন। সব বদলাতে গিয়ে মেয়েটা মনের ভেতরটা ধুয়ে মুছে বদলে ফেলেনি তো? আফরোজা দীর্ঘশ্বাস আটকালেন। কাল সবাই আসছে, ছেলেটাকে না বললে কি করে হয়? আজই আসার কথা ছিল, শেষ মুহূর্তে ছুটি পায়নি। নিতু মনে মনে বলল, কে বলল ছুটি পাইনি? এয়ারপোর্টে তো ইঁদুর সেজে বসেছিল। আমার বুকের ভেতরটা কুটকুট করে না কাটলে তো এই লোকের শান্তি নেই। তবে এবার থেকে আমিও কাটবো। আসার কথা ছিল কেন চাচি? তোমার বড় চাচা বললেন নিতু আসছে, তুমি এসো মাহবুব। ও। নিতু রিমোট টিপে টিভি চালালো। আফরোজা মনে মনে কথা গোছাতে লাগলেন। নিতু এক মনে টিভিতে তাকিয়ে আছে। আফরোজা কোনো ভূমিকা না করেই বললেন, তুমি কি ফোন করবে একবার মাহবুবকে? ছেলেটা অনেক দিন ধরেই ভালো নেই। সেদিন রাতে তো এখানে বসে অঝরে কাঁদলো। নিতু টিভি থেকে দৃষ্টি সরালো না। মাহবুব ভাই কাঁদলে নিতুর কি? নিতুর এই জীবনে সমস্ত কান্নার পেছনে তো একটাই মানুষ লেগে আছে। আর কেউ না জানুক, নিতু তো জানে। বরটা বাইরে এক, ভেতরে আর এক। সারাক্ষণ প্রেম, বিয়ে, বউ। অথচ ভাবটা দেখো যেন ভালোর ফ্রিজ। যে ফ্রিজে ভালো তো নষ্ট হয়ই না, বরং দীর্ঘদিন সতেজ থাকে। কেন কাঁদলো? তোমার বড় চাচা বারবার জিজ্ঞেস করলেন, কাঁদছো কেন? অনেকক্ষণ কেঁদে কেটে বলল, এত মাথা ব্যথা করছে যে মনে হচ্ছে মাথার রগ ছিঁড়ে যাচ্ছে। কোরবানির ঈদে ছেলেটা এই প্রথম একা একা কোরবানি সামলালো। সারাদিন আমাদের বাড়ি পর্যন্ত এলো না। আমি রেঁধে গোস্ত পাঠালাম। রাতে ফোন করে তোমার ফুফি জানালেন ছেলেটা এক টুকরো গোস্তও মুখে তোলেনি। অথচ তুমি জানো গরুর গোস্তের জন্য ছেলেটা কি পাগল। নিতু আফরোজার হাতটা টেনে বুকে জড়িয়ে ধরল। তুমি একবার ওকে ফোন করবে মা? নিতু ধীর কণ্ঠে বলল, আমি কেন ফোন করব চাচি? আফরোজা বিস্মিত চোখে তাকালেন। নিতু কি বুঝতে চাইছে না, নাকি বুঝে শুনেও সবটা অস্বীকার করতে চাইছে? নিতু হাই তুলতে তুলতে আলসি স্বরে বলল, ইস, কতদিন এমন আরামে ঘুম হয়নি আমার। চাচি আপনি কিন্তু একদম নড়বেন না। আমি 1 ঘন্টা ঘুমোবো। আর দয়া করে এই রকম বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে থাকবেন না। নিতু আফরোজার কোলে মাথা রেখে গুটিসুটি মেরে শুয়ে পড়ল এবং সত্যি সত্যিই গাঢ় ঘুমে তলিয়ে গেল। আফরোজা ঠাই বসে নিতুকে দেখে গেলেন। কি পরিপাটি চেহারা, চোখের নিচে একদম কালি নেই, ক্লান্তির ছাপ নেই, সমস্ত মুখ জুড়ে অপূর্ব প্রসন্নতা। তাহলে কি মেয়েটা মাহবুবকে বিসর্জন দিয়ে সত্যি সত্যি ভালো থাকতে শুরু করেছে? অতিরিক্ত জেদ কি তবে নিতুর ভালোবাসাকে সত্যিই ছাপিয়ে গেছে? এমন তো নয় বিরহটাকে সহ্য করতে গিয়ে মেয়েটা সম্পূর্ণরূপে অস্বীকার করতে শিখে গেছে। আফরোজা ফিসফিস করে বললেন, তোমরা দুজন এক না হলে পৃথিবীর সব প্রেম যে অপমানিত হবে মা। দুটো জেদি পাগলে মিলে এরকম জেদ করে সব শেষ করে দিলে চলবে কি করে? গেট টুগেদারের জন্য মাহবুবকে ফোন করলেন সোভান সাহেব। মাহবুব প্রথমে বলল আসবে না। সোভান সাহেব ধমকালেন খুব, আমার বাড়িতে আসবে, আমি নিজে দাওয়াত করছি, অথচ তুমি আরেকজনের দাওয়াতের জন্য বসে আছো। আমি কারো দাওয়াতের জন্য অপেক্ষা করছি না মামা। আমার এমনিতেও ছুটি নেই, পরশু সকালে চলে যাচ্ছি। কিছু কাজ আছে, যাওয়ার আগে সেগুলো শেষ করতে হবে। দেখো মাহবুব, তুমি না এলে কিন্তু তোমার আন্টি রেগে যাবেন। ও তোমার জন্য আলাদা কি একটা প্রিপারেশন করছে, বয়েলড বিফের সঙ্গে শুধু বয়েলড ভেজিটেবল দিয়ে, স্পেশালি তোমার জন্য। মামা আমি তো সবসময় আসছি, বড় আন্টি তো সবসময় এটা ওটা করে খাওয়াচ্ছেনি, এবার না হয়। সোভান সাহেব শুনলেন না। শেষমেশ অনেকটা জোরাজোরি করে তিনি মাহবুবকে রাজি করালেন। ফোন করার শেষে তিনি SMS করে মাহবুবকে নিতুর নতুন ফোন নাম্বারটিও পাঠালেন। মাহবুব কিছুক্ষণ ফোন নাম্বারটি দেখেই গেল। অজানা জড়তায় বারবার ফোন করতে গিয়েও যেন হাত আটকে আসছিল তার। কিছুতেই মন সরছিল না। রাতে ঘরে এসে মাহবুবা নিজেকে দমাতে পারল না। ফোন করলো নিতুকে। ওপাশে ফোনটা রিসিভ হলো না। বেশ কয়েকবার ফোন করলো সে। এমন তো নয় নাম্বার ভুল হয়েছে। মাহবুবের শুরু হলো অন্য চিন্তা। নিতু কি আর কোনো নাম্বার ইউজ করছে? সে কি একবার মামাকে ফোন করে কনফার্ম করবে নাম্বারটা? হ্যালো মামা। ও মাহবুব, এত রাতে? মানে নাম্বার ভুল হলো কি না, আমি অনেকক্ষণ ধরে ফোন করছি নিতুকে, রিসিভ করছে না। তাই নাকি? ও কি ঘুমিয়ে পড়েছে তাহলে? থাক। না না, এক্ষুনি তো ডিনার সারলো, দাঁড়াও আমি দেখছি।
সোবহান সাহেব নিতুর ঘরে এলেন না, আফরোজাকে ঠেলে পাঠালেন। নিতু তখন হারমোনিয়াম নিয়ে বসেছে। আফরোজা নিতুর ঘরে উকি দিতেই নিতু হাসি মুখে ডাকলো, চাচি আসুন, অনেক দিন ধরে সুর তুলিনি তো, তাই বসলাম। আফরোজা ভেতরে গেলেন। বসুন চাচি, কাল তো লিয়া আসছে প্রথমবার বর নিয়ে, ভাবছি ওর বরকে একটা গান শুনিয়ে বলবো, নিয়ে ধর তোদের বিয়ের উপহার। ওরা তো আমাকে ছাড়াই বিয়েটা সেরে ফেললো, তাই বলে আমি তো উপহার না দিয়ে থাকতে পারি না। আফরোজা আড়ষ্ট কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোমার মোবাইল ফোন কোথায় নিতু? আছে তো, ওই যে টেবিলে। ও, কাছে রাখছো না কেন, যদি কেউ ফোন করে? নিতু আফরোজার দিকে তাকিয়ে রহস্যময়ভাবে হাসলো, ধীরস্বরে বলল, কইলে করুক, দরকার হলে আমি পরে ফোন করে নেব চাচি, আপনি বসুন না, গান শুনবেন। আফরোজা বসলেন না। নিতু গানে টান দিল, আসমানে চাহে দরিয়ার পানে, দরিয়া আসমান পানে, আমি জীবনের ভেলা বাসাইলাম, কেউ না তা জানে রে, অকুল দরিয়ার বুঝি। আফরোজা এগিয়ে গিয়ে টেবিলের ওপরে রাখা নিতুর ফোনটা দেখলেন। সাইলেন্ট করে ফোনটার একটানা কল বেজে যাচ্ছে, অথচ মেয়েটা কি মনের সুখে গান গাইছে। মাহবুব ফোন রেখে ল্যাপটপ খুলে বসলো। কালকে শিডিউল চেক করা দরকার। নিতুদের ওখানে গেলে বিকেলের কাজগুলো তাকে দুপুরের মধ্যেই সারতে হবে। শাহিদা দরজায় নক করছেন। মাহবুব চেঁচিয়ে বলল, খাবো না মা। শাহিদা শুনলেন না, খাবারটা নিয়ে ভেতরে এলেন। মাহবুব ল্যাপটপে চোখ রেখে বলল, বললাম তো খাবো না, সারা রাত জেগে কাজ করব, খাবারটা বাসি হলে গন্ধতে ঘরে বসা যাবে না। শাহিদা বিছানার কাছে টেবিল টেনে খাবারটা এনে মাহবুবের পাশে রাখলেন। সামনে থাকুক, চোখে পড়লে যদি তোর খিদে লাগে। লাগবে না মা, এটা এখানে থাকলে বরং আমি কখন উল্টে ফেলবো কোনো গ্যারান্টি নেই। তুমি খেয়েছো? ওষুধ খেয়েছো? না, শোবার আগে খাবো। ইতিশা ফোন করেছিল, বলল কাল নাকি নিতুদের ওখানে দাওয়াত আছে, নিতু ফিরেছে বলে সবাইকে ডেকেছে। আমি তো ভাবছি মেয়েটাকে কতটা দিন পর দেখব, নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে মেয়েটা। মাহবুব সঙ্গে সঙ্গে খাবারের প্লেটটা বাঁ হাতে মেঝেতে ফেলে দিল। প্লেটটা ভেঙে সমস্ত খাবার মেঝেতে ছড়িয়ে পড়ল। শাহিদা ধমকে কিছু একটা বলতে যাচ্ছিলেন, নিজেকে থামালেন। এখন কথা বললেই বিপদ। ওকে আসতে মানা করে দাও মা, সবে সবে শীত পড়েছে, এলে নিশ্চিত কাশি বাঁধবে ওর মেয়ের। নিতু নিশ্চয় প্রেসিডেন্ট টাইপের কেউ নয় যে ডাকলেই যেতে হবে, না গেলেই শুলে চড়ানো হবে বলে ফরমানও নিশ্চয় জারি করেনি। তোকে এক্ষুনি ঠাস করে একটা চড় মারতে পারলে ঠিক হতো। কারণ ছাড়া রাগ করার এই স্বভাব তুই পেলি কোথায়? আমার এত বছরের জীবনে আমি সামান্য একটা পানির গ্লাসও ভাঙিনি, কোনোদিন হাত ফসকেও পড়েনি, আর তুই কথায় কথায় জিনিসপত্র ভাঙিস। আমার ঘরে কোনো কিছুর একটা ফুল সেট নেই, কাপ আছে 6 রকমের 6টা, প্লেট আছে 10 রকমের 10টা। নিতু বিদেশ থেকে এসেছে আর তোমরা এমন ভাব করছো যেন ও মন্ত্রী হয়ে গেছে। 3rd ক্লাস পড়াশুনো করে 3rd ক্লাস মেয়ে, বাপের টাকায় বিদেশে পড়তে গেছে, এখানে ঢাকঢোল পেটানোর কি আছে? একটা টাকাও তো নিজে কামাইনি। নিতু টাকা পয়সা কামালো না বলে আমার ঘরের জিনিসপত্র ভেঙে চুরে একাকার করবি? অহংকারী বদমেয়ে, আছেটা কি ওর? আমার থেকে কত শর্ট। মাহবুব এবার পানির গ্লাসটাও মেঝেতে ফেলে দিল। শাহিদা এক হাতে মাহবুবের চুল মুঠো করে ধরে টেনে দিলেন, খবরদার, নিতুর নাম জপ করে আমার আর একটা জিনিসও ভাঙবি না। নিতু যাই হোক, তোর মতো জিনিসপত্র ভাঙে না। মাহবুব ল্যাপটপে আরও মনোযোগী হলো। কিসের কাজ করছিস? ব্যবসার কিছু হিসাব দেখছি, দুনিয়ার ভেজাল লেগে আছে। মা, এটা তোমার স্বামীর বিজনেস, এখন তো তুমি এর দায়িত্ব নিলে পারো। আমি কি বলেছি ব্যবসা ধরে রাখতে? বন্ধ করে দিচ্ছিস না কেন? বাবা তো বলে গেল না আমি মরে গেলে বন্ধ করে দিস, তখন একবার জিজ্ঞেস করলে না কেন? এখন বন্ধ করলে তুমি যে নাক ফুলাবে আমি ভালো করে জানি। শাহিদা মেঝে থেকে প্লেটের ভাঙা টুকরোগুলো কুড়াতে লাগলেন। মাহবুব নিজেও ল্যাপটপ ছেড়ে উঠে গেল, ঠেলে সরিয়ে দিল শাহিদাকে। মানা করেছিলাম তো মা, রেখো না আমার কাছে। দেখি সরো, এখন নির্ঘাত হাত কাটবে তুমি, আমি জমিয়ে দিচ্ছি। মাহবুব নিজেই কুড়াতে লাগলো সব। শাহিদা ভালো করে ছেলেকে দেখতে লাগলেন। ব্যথায় সমস্ত মুখটা নীল হয়ে আছে, দাঁতে দাঁত চেপে কান্না আটকাচ্ছে সে। গায়ের নীল টি শার্টটাও যেন মনের ব্যথাটাকে ছাপাতে পারছে না কিছুতেই। বোকা ছেলে, ভালোবেসে শেষ হয়ে যাবে তবু মস্তাবে না। আরেকবার ভাত আনবো? আমি মুখে তুলে খাইয়ে দেব। ট্যাংরা মাছের ঝোল তো তুই তো খুব পছন্দ করিস। মাহবুব সমস্ত কিছু কুড়িয়ে ডাস্টবিনে ফেললো। ওয়াশরুমে যেতে যেতে বলল,
এখানে আনতে হবে না, ডাইনিংয়েই বারো মা, আমি হাত ধুয়ে আসছি। ওয়াশরুমের দরজাটা মাহবুব এত সজোরে আটকে দিল যে শাহিদা জায়গায় বসেই কেঁপে উঠলেন। শাহিদা বন্ধ দরজায় হাত রেখে ফিসফিস করে বললেন, যেদিন থেকে মেয়েটা দেশ ছাড়লো সেদিন থেকেই তো হাসছিস না, কেন এত যুদ্ধ করে ভালোবাসছিস বলতো? এত জেদ করে কি ভালোবাসার কেউ জেতে, নাকি পারে জিততে? টেবিলে বসে মাহবুব নিঃশব্দে খেয়ে নিল। শাহিদা পাশে বসে থাকতে চাইলেন। মাহবুব নরম স্বরে বলল, রাত হয়ে গেছে মা, প্লিজ ঘুমোও। তুমি সামনে বসে থাকলে বরং আমি গিলতে পারবো না, আজকের ভাত মনে হচ্ছে বেশি শক্ত। শাহিদা ঘরে চলে এলেন। মাহবুব সারা রাত জেগে কাজ করলো। ঘুম এলো তার সকালের দিকে। সেই ঘুমের মধ্যে সে টের পেল তার মোবাইল ফোন বাজছে। নিতু কল ব্যাক করছে। মাহবুব চোখ না খুলে ফোন রিসিভ করলো। হ্যালো নিতু, কে বলছেন? ঢং করবি না, তোকে এতবার করে ফোন করলাম, ধরলি না কেন? কি এমন রাজকার্যে ছিলি যে একটু ফোন ধরবার সময় নেই? ও মাহবুব ভাই, আপনি ফোন করেছিলেন? ইউ শুড বি সরি মাহবুব ভাই, এত রাতে আপনি আমাকে ফোন করে মোটেও ঠিক করেননি। আমি তো এতগুলো মিসড কল দেখে ভাবলাম প্রয়োজনীয় কেউ। মাহবুবের চোখের ঘুম চলে গেল। সে উঠে বসলো, চোখ কসলাতে কসলাতে বলল, আমার ফোন তোর কাছে অপ্রয়োজনীয় মনে হয়েছে? জি মাহবুব ভাই, এবং এখন আপনার সঙ্গে কথা বলাটাও অপ্রয়োজনীয় লাগছে। পরবর্তীতে আপনি আমাকে কখনোই আর ফোন করবেন না প্লিজ। আই হোপ কথাটা মনে থাকবে। নিতু ফোন রেখে দিল। মাহবুব আরও বেশ কয়েকবার ফোন করে গেল। নিতু রিসিভ করলো না। মাহবুব আকাশ ফাটিয়ে একটা চিৎকার দিল, তুই এত খারাপ হয়ে গেছিস নিতু? বিকেল 5টা পর্যন্ত মাহবুব ওয়েট করলো, নিতু অন্তত একবার ফোন করবে। নিতুর ফোন এলো না। শাহিদা বিমর্ষ কণ্ঠে বললেন,